2015 সালের একটি গভীর রাত রাজধানী ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে হঠাৎ করেই গায়েব হয়ে গেলেন এক প্রভাবশালী ব্যক্তি। চারদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজ সাজ রব, কিন্তু মানুষটির কোনো খোঁজ নেই। একদিন দুই দিন নয়, টানা 61 দিন দেশের মানচিত্রে ওই মানুষটির কোনো অস্তিত্বই যেন ছিল না। তিনি বেঁচে আছেন নাকি তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরও কারো জানা ছিল না। দেশের শীর্ষস্থানীয় একজন রাজনীতিকের এমন রহস্যজনক অন্তর্ধান পুরো দেশকে তখন কাঁপিয়ে দিয়েছিল। এই মানুষটি আর কেউ নন, তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু কেবল একজন দলীয় নেতা হিসেবেই কি তিনি এত বেশি গুরুত্বপূর্ণ ছিলেন, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল ক্ষমতার এমন এক সমীকরণ যা তাকে সাধারণ এক সরকারি কর্মকর্তা থেকে পরিণত করেছিল রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে? সালাউদ্দিন আহমেদের জীবনের এই উত্থান পতন আর রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে 90-এর দশকের শুরুতে। তখন দেশে সবেমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, নতুন এক গণতান্ত্রিক হাওয়া বইছে পুরো বাংলাদেশে। 1991 সালের নির্বাচনে জয়লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া। নতুন সরকার, নতুন উদ্দীপনা, আর ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চেয়ারে বসার সুযোগ পান এক তরুণ সরকারি কর্মকর্তা। পদটির নাম ছিল সহকারী একান্ত সচিব বা এপিএস। পদটি শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ক্ষমতার বলয়ে এই পদটি ছিল আক্ষরিক অর্থেই সোনার হরিণ। প্রধানমন্ত্রীর কাছে কোন ফাইল যাবে, কে দেখা করার সুযোগ পাবে, আর কার কপাল পুড়বে, সবকিছুর চাবিকাঠি ছিল ওই একটি টেবিলের হাতে। সাধারণত এমন একটি পদে বসলে ক্ষমতার মোহে যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। দুর্নীতির স্রোতে গা ভাসানোই যেখানে রেওয়াজ, সেখানে এই তরুণ কর্মকর্তা হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। কোনো ধরনের লোভ, চাটুকারিতা বা দালালি ছাড়াই তিনি অত্যন্ত নিভৃতে এবং নিখুঁতভাবে নিজের কাজ করে যেতে লাগলেন। তার এই সততা, শীতল মেজাজ আর কাজ করার নিখুঁত ধরন খুব দ্রুতই নজর কাড়ে স্বয়ং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। রাজনীতির মাঠে এমন বিশ্বস্ত মানুষের যে কতটা অভাব তা খালেদা জিয়া খুব ভালো করেই জানতেন। ক্ষমতার চারপাশে থাকা শত শত মানুষের ভিড়ে এমন একজন নির্লোভ ও আস্থাশীল মানুষ পাওয়াটা ছিল যেন অন্ধকারে আলো পাওয়ার মতো। ঠিক এই জায়গাটিতে শুরু হয় এক নীরব রাজনৈতিক দাবা খেলা। খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন সালাউদ্দিন আহমেদ কেবল একজন সাধারণ আমলা নন, তিনি এমন এক ইস্পাত কঠিন চরিত্র যাকে বিপদের দিনেও অন্ধের মতো বিশ্বাস করা যায়। আর এই বিশ্বাস থেকেই একটি পারিবারিক সিদ্ধান্ত পাল্টে দেয় সালাউদ্দিনের জীবনের পুরো গতিপথ। বেগম খালেদা জিয়ার আপন বোন, বিএনপির আরেক প্রভাবশালী নেত্রী সেলিমা রহমানের মেয়ে হাসিনা আহমেদ তখন বিয়ের উপযুক্ত। হাসিনা আহমেদ ছিলেন যেমন রূপবতী তেমনই উচ্চশিক্ষিত। এক বৃহৎ রাজনৈতিক পরিবারের আবহে বেড়ে ওঠা এই স্বাধীনচেতা তরুণীর জন্য যখন পাত্রের খোঁজ চলছিল, তখন স্বয়ং প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রস্তাব করেন সালাউদ্দিনের নাম। পরিবারের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সালাউদ্দিনের মতো একজন সৎ, বুদ্ধিমান ও ধীরস্থির মানুষ যদি জিয়া পরিবারের অংশ হয়, তবে তা রাজনৈতিক এবং পারিবারিকভাবে তাদের জন্য এক বিশাল শক্তির কারণ হবে। দুই পরিবার সানন্দে এই প্রস্তাবে রাজি হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের রথী, মহারথী ও শীর্ষ রাজনীতিকদের উপস্থিতিতে সম্পন্ন হয় সালাউদ্দিন ও হাসিনার বিয়ে। আর এই একটি শোয়ের মাধ্যমেই একজন সাধারণ সরকারি আমলা রাতারাতি পরিণত হলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের জামাতা বা ভিআইপি ব্যক্তিতে। বিয়ের পর সালাউদ্দিন আহমেদের সামনে দুটি পথ খোলা ছিল। তিনি চাইলে আমলাতন্ত্রের নিরাপদ আশ্রয় থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন, অথবা ক্ষমতার কেন্দ্রে বসে আড়ালে থেকে প্রভাব বিস্তার করতে পারতেন। কিন্তু তিনি বেছে নিলেন সবচেয়ে কঠিন পথটি। সরকারি লোভনীয় চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি সরাসরি নেমে পড়লেন রাজনীতির উত্তাল ময়দানে। নিজের জন্মস্থান কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনকে বেছে নিলেন নিজের রাজনৈতিক ভিত্তি হিসেবে। তবে রাজনীতির মাঠে তার এই পদার্পণ খুব একটা মসৃণ ছিল না। স্থানীয় বিএনপির পুরনো ও প্রভাবশালী নেতারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এই জামাতা নেতাকে খুব সহজে মেনে নিতে চাননি। দলের ভেতরেই তৈরি হয়েছিল এক অদৃশ্য দেয়াল আর চাপা ক্ষোভ। কিন্তু সালাউদ্দিন ছিলেন জাত খেলোয়াড়। তিনি জানতেন কিভাবে মানুষের মন জয় করতে হয়। ভিআইপি প্রোটোকল আর শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির মোহ ত্যাগ করে তিনি নেমে এলেন সাধারণ মানুষের কাতারে। প্যান্ট গুটিয়ে কাদামাটি মেখে তিনি ছুটে গেলেন চকরিয়া পেকুয়ার প্রতিটি ঘরে ঘরে। চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে আড্ডা দেওয়া থেকে শুরু করে তাদের সুখ দুঃখের সাথী হলেন।
খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রমাণ করলেন যে তিনি কেবল জিয়া পরিবারের জামাতা নন, তিনি সাধারণ মানুষেরও নেতা। তার এই অক্লান্ত পরিশ্রম আর নিজস্ব ক্যারিশমার ফল মেলে 1996 এবং 2001 সালের নির্বাচনে। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সবাইকে চমকে দেন। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পাওয়ার পর তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়নের যে জোয়ার বইয়ে দিয়েছিলেন তা আজও ওই অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথেই স্মরণ করে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে পুরো যোগাযোগ ব্যবস্থায় তিনি যে পরিবর্তন এনেছিলেন তাতে কক্সবাজারের রাজনীতিতে তিনি নিজেই একটি ব্র্যান্ডে পরিণত হন। কিন্তু মানুষের আসল চেহারা চেনা যায় দুঃসময়ে। 2007 সালের 1/11-এর পট পরিবর্তনের সময় যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের রাজনীতির আকাশে ঘন কালো মেঘে ঢেকে যায়। বিএনপির ভেতরেই শুরু হয় সংস্কারপন্থীদের দৌরাত্ম্য। দলের বড় বড় নেতারা যখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত, কেউ কেউ যখন স্বয়ং খালেদা জিয়ার সাথেই বেইমানি করতে শুরু করেছেন, ঠিক সেই মহাদুর্যোগের মুহূর্তে সালাউদ্দিন আহমেদ আর তার স্ত্রী হাসিনা আহমেদ প্রমাণ করেছিলেন কেন খালেদা জিয়া তাকে বেছে নিয়েছিলেন। 1/11-এর সেই উত্তাল সময় খালেদা জিয়াকে যখন গ্রেফতার করা হয়, তখন দলের হাল ধরার মতো বিশ্বস্ত মানুষ ছিল হাতে গোনা। জেল, জুলুম আর গ্রেফতারি পরোয়ানার ভয় উপেক্ষা করে সালাউদ্দিন এবং হাসিনা দম্পতি এক পায়ের উপর দাঁড়িয়ে জিয়া পরিবার এবং দলকে আগলে রেখেছিলেন। 90 দশকে খালেদা জিয়া যে বীজ বপন করেছিলেন, 2007 সালের অগ্নি পরীক্ষায় তা এক বিশাল মহীরুহ হয়ে দল ও পরিবারকে ছায়া দিয়েছিল। আত্মীয়তার সম্পর্ককে ছাপিয়ে তারা হয়ে উঠেছিলেন রাজনীতির মাঠে একে অপরের সবচেয়ে বড় ঢাল। এবার আবারও ফিরে যাওয়া যাক 2015 সালের সেই ভয়াল রাতে। দেশে যখন রাজনৈতিক অস্থিরতা চরমে, ঠিক সেই সময়েই উত্তরের বাসা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পুরো দেশ যখন তার আশা ছেড়ে দিয়েছে, দীর্ঘ 2 মাস পর হঠাৎ করেই খবর আসে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি শহর শিলংয়ে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে। কিভাবে তিনি সেখানে গেলেন, কে বা কারা তাকে সেখানে নিয়ে গেল, তার কোনো স্পষ্ট উত্তর আজও মেলেনি। ভারতীয় পুলিশ তাকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে। শুরু হয় আরেক নতুন সংগ্রাম। নিজের দেশ থেকে বহু দূরে ভিন দেশের মাটিতে এক বন্দি জীবন। যে মানুষটি একসময় দেশের যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ করতেন, তাকেই কিনা দিনের পর দিন ভারতের আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত তাকে বেকসুর খালাস দিলেও দেশে ফেরার পথ তার জন্য মোটেও সহজ ছিল না। এই পুরোটা সময় প্রতিটি মুহূর্ত তার স্ত্রী হাসিনা আহমেদ একাই লড়াই করে গেছেন। স্বামীর সন্ধানে তিনি যেমন দেশের সরকারের প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, তেমনি ভারতের আদালতেও শক্ত হাতে আইনি লড়াই চালিয়ে গেছেন। সালাউদ্দিন আহমেদের জীবন যেন আস্ত এক থ্রিলার সিনেমাকেও হার মানায়। একজন সাদামাটা আমলা থেকে শুরু করে দেশের শীর্ষ ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া, এরপর রাজপথের তুখোড় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সবশেষে এক রহস্যময় অন্তর্ধান ও নির্বাসিত জীবন, সব মিলিয়ে তার গল্পটি এক অকল্পনীয় উপাখ্যান। অনেকেই হয়তো আজও প্রশ্ন তুলেন, তার এই বিশাল উত্থানের পেছনে কি শুধু তার মেধা আর যোগ্যতা কাজ করেছে, নাকি জিয়া পরিবারের জামাতা হওয়ায় সেই ট্রাম্প কার্ডটি তাকে এই জায়গায় নিয়ে এসেছে? দর্শক, এমনই সব শ্বাসরুদ্ধকর রাজনৈতিক বিশ্লেষণ এবং অজানা গল্পের পেছনের গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।